হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা। বন্ধুরা, আমি আজও তোমাদের জন্য পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত এক্সামকে টার্গেট করে 40টি বাছাই করা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আজ হলো তোমাদের 5 নম্বর ক্লাস। আমরা এইভাবেই তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করে ফেলবো। তো তোমরা মন দিয়ে ক্লাসগুলি করো। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন হলো, এল.এম. সিংভি কমিটি কত সালে গঠিত হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1986 সালে এটি গঠিত হয়। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, রাজ্য অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়? তো স্টেট ফাইন্যান্স কমিশন কত বছর অন্তর গঠিত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 5 বছর অন্তর গঠিত হয়। তোমরা কিন্তু আমার আগে আগে অবশ্যই প্রশ্নগুলির অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, এতে তোমাদের প্র্যাকটিস খুব ভালো হবে। তো পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা সর্বনিম্ন কত হতে পারে? তো সদস্য সংখ্যা সর্বনিম্ন হতে পারে অপশান এ, 5 জন সদস্য সর্বনিম্ন হতে পারে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য আসন সংরক্ষণের কথা সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? তো সংবিধানের এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ধারা 243 ডিতে বলা হয়েছে। তার পরের প্রশ্নে আমরা চলে যাব, ন্যায় পঞ্চায়েত প্রধানত কোন ধরনের বিচার করে? তো ন্যায় পঞ্চায়েত প্রধানত কী ধরনের বিচার করে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, দেওয়ানি ও ফৌজদারি উভয় বিচার করে ন্যায় পঞ্চায়েত। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন পরিচালনার দায়িত্ব কার ওপর থাকে? তো পশ্চিমবঙ্গে এটি দায়িত্ব থাকে অপশান বি, এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রাজ্য নির্বাচন কমিশনের উপর। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব, তোমরা যারা আমার চ্যানেল নতুন, তোমাদেরকে বলে দিই, তোমরা আগের যে ক্লাসগুলি মিস করে গেছো সেগুলি এই ক্লাসটি কমপ্লিট করার পর অবশ্যই করে নিও, কারণ সমস্ত প্রশ্নই ইম্পর্ট্যান্ট। আশা করি তোমাদের এই প্রশ্নগুলির থেকেই এক্সামে কোশ্চেন আসবে। তো চলো, জেলা পরিষদের আয়ের প্রধান উৎস কী? তো জেলা পরিষদের আয়ের প্রধান উৎস হলো, এটির সঠিক উত্তর হিসেবে কেন্দ্র ও রাজ্য সরকারের অনুদান। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তার পরের প্রশ্নে আমরা চলে যাব, ব্লক স্তরে গ্রামীণ উন্নয়নের মূল দায়িত্ব কার উপর ন্যস্ত থাকে? তো ব্লক স্তরে গ্রামীণ উন্নয়নের মূল দায়িত্ব, এটির সঠিক উত্তর হয়ে যাবে এটি থাকে বিডিওর উপর। অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ৭৩তম সংবিধান সংশোধনী আইন কবে থেকে কার্যকর হয়? তো ৭৩তম সংবিধান সংশোধনী আইন এটি কার্যকর হয় অপশান বি, এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 1993 সালের 24শে এপ্রিল ৭৩তম সংবিধান সংশোধনী আইন কার্যকর হয়। তার পরের প্রশ্নে আমরা চলে যাব, পশ্চিমবঙ্গের জলবায়ু মূলত কোন প্রকৃতির? তো পশ্চিমবঙ্গের জলবায়ু, এটি আশা করি তোমরা সকলেই জানো, এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ক্রান্তীয় মৌসুমি। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তার পরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের কোন প্রতিবেশী দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে দীর্ঘ? তো ভারতের কোন প্রতিবেশী দেশের সাথে? তোমরা সকলেই জানো, ভারতের বাংলাদেশের সাথে সবচেয়ে দীর্ঘ সীমানা। তার পরের প্রশ্নে আমরা চলে যাব, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গটি হলো অপশান বি, এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে গোর্গাবুরু। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তার পরের প্রশ্নে আমরা চলে যাব, বক্রেশ্বর উষ্ণ প্রসবন পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো বক্রেশ্বরের যে উষ্ণ প্রসবন আছে তা পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে বীরভূমে। অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, পশ্চিমবঙ্গের কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? তো পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় অপশান বি, এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বক্সা ডুয়ার্স। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, হুগলি নদীর তীরে অবস্থিত ব্যান্ডেল কোন ইউরোপীয়দের উপনিবেশ ছিল? তো হুগলি নদীর তীরে অবস্থিত ব্যান্ডেল কোন ইউরোপীয়দের উপনিবেশ ছিল? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এটির একদম সঠিক উত্তর পর্তুগিজদের। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, জঙ্গলমহল বলতে মূলত পশ্চিমবঙ্গের কোন জেলাগুলিকে বোঝায়? তো জঙ্গলমহল বলতে মূলত পশ্চিমবঙ্গের যে জেলাগুলিকে বোঝায় সেটি হলো অপশান বি, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তো তারপরের প্রশ্নে চলে যাব আমরা, মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করা হয়েছে মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদী? তো
মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে, এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য। খুব সোজা একটি প্রশ্ন। তারপরের প্রশ্নে আমরা চলে আসবো। দেখতে দেখতে আমরা 20 নম্বর প্রশ্নে চলে এলাম। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? খুব সোজা একটি প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু আমি আগের ক্লাসেও করিয়েছি। তো এটি তোমরা অবশ্যই কমেন্টে জানাও এটির অ্যান্সার কী হবে। তো তারপরের প্রশ্নে আমরা চলে যাব। হ্যাঁ, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তো জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? এটির সঠিক উত্তর আশা করি তোমরা সকলেই জানো, খান আব্দুল গফ্ফর খান ছিলেন সীমান্ত গান্ধী নামে পরিচিত। যদি আমার ক্লাসটি ভালো লাগছে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, কত সালে গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার 1922 সালে। আমরা তার পরের প্রশ্নে চলে যাব, লর্ড উইলিয়াম বেন্টিং কত সালে সতীদাহ প্রথা রোধ করেন? তো লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রোধ করেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে 1829 খ্রিস্টাব্দে বন্ধুরা। অপশান এ এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন? তো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি স্বামী বিবেকানন্দ। খুব সোজা একটি প্রশ্ন। এই প্রশ্নটি আশা করি তোমাদের সকলেই জানা। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের সংবিধানের বর্তমান কয়টি তফসিল রয়েছে? তো ভারতের সংবিধানের বর্তমানে তফসিল রয়েছে 12টি। অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আমি কিন্তু একটু তাড়াতাড়ি তোমাদের সব প্রশ্নগুলি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের সময়ের অপচয় একদমই না হয়। তোমাদের যাদের একটু সমস্যা হচ্ছে তোমরা অবশ্যই ভিডিওটিকে পজ করে নিও, তারপর পড়ে নিও একবার। তো তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন? তো ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম যে বয়সটি প্রয়োজন সেটি হলো 35 ইয়ার্স, 35 বছর। তার পরের প্রশ্নে আমরা চলে যাব, সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ এর কথা বলা হয়েছে? তো এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক পরীক্ষাতে এসে থাকে। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 17 নম্বর ধারায় বলা হয়েছে। তার পরের প্রশ্নে আমরা চলে যাব, সংবিধানের সংশোধন বিষয়টি সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত আছে? তো সংবিধানের সংশোধন বিষয়টি সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত আছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ধারা 368 বর্ণিত আছে, 368। তার পরের প্রশ্নে আমরা চলে যাব, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? তো লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 552 জন। তারপরের মানবদেহের ক্ষুদ্রতম হাড় কোনটি? তো মানবদেহের ক্ষুদ্রতম হাড় হলো, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি স্টেফিস। এটি একদম ক্ষুদ্রতম হাড়, আর ফিমার হলো সবচেয়ে বড় হাড়। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? তো ভিটামিন এ এর অভাবে যে রোগটি হয় সেটি হলো অপশান ডি রাতকানা, ভিটামিন এ এর অভাবে হয়। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, মানুষের রক্তে স্বাভাবিক পিএইচ মাত্রা কত? তো মানুষের রক্তে স্বাভাবিক পিএইচ মাত্রা হলো অপশান সি, এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 7.4। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়? তো বায়ুমণ্ডলের ওজোন গ্যাস পাওয়া যায়, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ারে। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়? তো বৈদ্যুতিক বাল্বের যে ফিলামেন্ট আছে সেটি তৈরি হয় হচ্ছে টাংস্টেন তার দিয়ে। অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? এটি সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী অপশান বি ইন্দিরা গান্ধী। তোমরা সকলেই জানো। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, নোবেল পুরস্কার প্রথম কে ভারতীয় পেয়েছিলেন? তো নোবেল পুরস্কার প্রথম কোন ভারতীয় পেয়েছিলেন? এটি সঠিক উত্তর হয়ে যাবে নোবেল পুরস্কার প্রথম ভারতীয় হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো ম্যাকমোহন লাইন এটি অবস্থিত অপশান সি ভারত ও চীনের মধ্যে অবস্থিত। তো বন্ধুরা আজ পর্যন্ত এতটাই।
আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকাল ঠিক ৮টাতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।